প্রিয় দর্শক, যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যে সময় যে কথা কেউ বলেনি অনুষ্ঠানটি করছি, ঠিক সে সময় কিন্তু সারা বিশ্বসহ বাংলাদেশ করোনার দুর্যোগের মহামারীর একটা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে আমরা আমাদের জীবন জীবিকা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুই কিন্তু আমরা এক ধরনের হুমকির মুখোমুখি হয়ে গেছি। এটি শুধু বাংলাদেশের প্রেক্ষাপট নয়, সারা বিশ্বে কিন্তু একই ধরনের সমস্যা আমরা মোকাবেলা করে আসছি। সে অবস্থার প্রেক্ষাপটে সারা বিশ্বের যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, বাংলাদেশেরও কিন্তু আমাদের প্রাথমিক পর্যায় থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আপাতত বন্ধ করে রাখা হয়েছে। সেই প্রেক্ষাপটে করোনায় শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবার জন্য আমরা দুজন অতিথিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে অতিথি হিসাবে আমার ডানে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমাদের সকলেরই সুপরিচিত মুখ বুয়েটের অধ্যাপক ডক্টর এম কায়কোবাদ রয়েছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন যিনি হচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহ। আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের যে কথা কেউ বলেনি এই অনুষ্ঠানে করোনাকালে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবার জন্য। আমি প্রফেসর কায়কোবাদ, আপনি তো দীর্ঘদিন থেকে এই শিক্ষা ব্যবস্থার নানা রকম পদ্ধতি কিভাবে হতে পারে, কি পরিবর্তন আসতে পারে, আমরা কি ধরনের সিলেবাস করছি, কি হওয়া উচিত, নানা রকম জিনিস কিন্তু আপনি আপনার গবেষণায়, আপনার বিশ্লেষণে, নানা সভায়, নানা মিটিংয়ে বলে আসছেন। কিন্তু আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন যে এই অবস্থার প্রেক্ষাপটে সেপ্টেম্বর পর্যন্ত বোধহয় আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো হয়তো বন্ধ থাকতে পারে, যতক্ষণ পর্যন্ত দুর্যোগ আমাদের শেষ না হবে, করোনার দুর্যোগ। তো এই অবস্থার প্রেক্ষাপটে আপনি বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থার সার্বিক চিত্রটাকে বর্তমানে কীভাবে দেখতে পাচ্ছেন? মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে করোনা ভাইরাস মানে সেটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমাদের চলতে হবে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জনঘনত্ব হলো বাংলাদেশে। পৃথিবীর যে গড় জনঘনত্ব তার 24 গুণ বেশি আমাদের। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ দেখি, ভারত, তার থেকে আমাদের জনঘনত্ব 3.5 গুণ বেশি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 30 গুণ বেশি। সুতরাং আমাদের সমস্যা কিন্তু অনেক অনেক বেশি। সুতরাং আমাদের স্কুল কলেজ এগুলো বন্ধ থাকবে এই সময়, তো সেপ্টেম্বর পর্যন্ত বলেছেন, এটা যথার্থই। তবে এর সঙ্গে আমাদের আরও কিছু চিন্তা কিন্তু করতে হবে। সেটা হলো বাংলাদেশের একমাত্র যেটা উদ্বৃত্ত সেটা হলো মানুষ। এই মানুষকে যদি জনসম্পদে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের যে আশা স্বপ্ন মধ্যম আয়ের দেশ হব কিংবা উচ্চ আয়ের দেশ হব, সেটা সফলতা লাভ করবে। সেটাও আমাদের ভাবতে হবে। বাংলাদেশে ছাত্র সংখ্যা 4 কোটির সম্ভবত কিছুটা উপরে। আমি দেখলাম পৃথিবীর 235টা দেশের মধ্যে 200টি দেশেরই জনসংখ্যা 4 কোটির নিচে। তার মানে আমাদের শিক্ষার সমস্যাটা কিন্তু সুবিশাল, অনেক অনেক সমস্যা আমাদের। এখনো আমরা শিক্ষায় যে বরাদ্দ কিংবা বিনিয়োগ করছি জিডিপির 2% মাত্র, এবং সুপারিশ করা হয় অনেক বেশি করতে হবে, সেটা হয়তো নানা কারণে আমাদের সম্ভব হচ্ছে না। আমি গত 15-20 বছর ধরে বলছি যে আমাদের অনেক উৎপাদনশীল হতে হবে। কেমন, যেহেতু আমরা অনেক অর্থ এখানে বরাদ্দ দিতে পারছি না, আমাদের দেখতে হবে যে কিভাবে অত্যন্ত কার্যকরভাবে, ইফেক্টিভলি, এফিশিয়েন্টলি, প্রোডাক্টিভলি আমরা এই কাজটি করতে পারি। বিভিন্ন সময় আমি লিখেছি, যেমন টেলিভিশন প্রযুক্তিকে আমরা ব্যবহার করতে পারি। যেমন খুবই সময়সূচি করে প্রাথমিক মাধ্যমিক, এটা কি শুধু করোনাকালীনের জন্য বলছেন না? আমি ওভারঅল বলছি যে আমাদের তো সমস্যাটা বিশাল। 200টি দেশের জনসংখ্যা থেকে আমাদের ছাত্র সংখ্যা বেশি। আমাদের ফসিউল্লাহ সাহেব যতগুলো ছাত্র দেখবেন সেটা সম্ভবত 2 কোটির উপরে, মানে বিশাল সংখ্যা। কিন্তু এখন এটা কার্যকরভাবে মোকাবিলা করার জন্য আমরা প্রযুক্তি কিভাবে নিতে পারি, ধরেন টেলিভিশন প্রযুক্তির মধ্যে, যেটা প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত কিন্তু ছড়িয়ে গেছে। গ্রামাঞ্চলেও বিভিন্ন বাসায় টেলিভিশন আছে। আমাদের স্কুল কলেজগুলোতে পর্যাপ্ত সংখ্যক টেলিভিশন কক্ষ থাকতে পারত, এবং একেবারেই সময়সূচি করে বিভিন্ন বিষয়ে বিভিন্ন শ্রেণীর পাঠদান কিন্তু সম্ভব হতো। একজন খুব নাম করা শিক্ষক, অত্যন্ত অভিজ্ঞ দক্ষ শিক্ষক একটি বক্তৃতা করবেন, মাত্র 20 লক্ষ ছাত্র শুনবে।
এইটাই হলো প্রোডাক্টিভিটি। কিন্তু স্যার নিশ্চয়ই এটি একটা ভালো প্রস্তাব আপনি বলছেন, শুধুমাত্র করোনাকালীন সময়ের জন্য না, আমরা আগেও পরবর্তীতেও করতে পারি। কিন্তু একটা বিষয় আমরা দেখেছি যে সংসদ টিভির মাধ্যমে স্কুল কলেজের শিক্ষার্থীদের যে রেকর্ডিং ক্লাস এখন করা হচ্ছিল, সেখানে রুটিন না মেনে ক্লাস নেওয়ার একটা কথা বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্তভাবে সময় না দেওয়া এবং শিক্ষার যে মান, সেই মানটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে এখন, যেটি আমরা দেখতে পাচ্ছি সংসদ টিভি যেটি করছে। তো এই যে শিক্ষার্থীদের কনভিন্স করার মতো যে আমার শিক্ষক যিনি পড়াচ্ছেন তার মানসম্মত পড়াচ্ছেন, সেই জায়গাটা আমি এটা কিন্তু শুনেছি সংসদ টিভির মাধ্যমে যে প্রচারটা হচ্ছে সেটা সম্ভবত আশানুরূপ পর্যায়ের না। আমাদের একটু সময় দিতে হবে। আমাদের যে কোনো কাজ হঠাৎ করে 15 দিনের মধ্যে করলে হবে না। তো আমি 20 লক্ষ ছাত্রকে পড়াবো, আমি 2 বছর সময় দেব শিক্ষকদের। আপনারা সুন্দর করে পাঠটা তৈরি করেন, যাতে নাকি 20 লক্ষ ছাত্রকে আপনি বোঝাতে পারেন। আপনি তো প্রশ্ন নিতে পারবেন না যদি আমরা টিভির মতো প্রযুক্তি ব্যবহার করি, সেখানে তো প্রশ্ন নেওয়া যাবে না, নিজেকেই প্রশ্ন করে তার উত্তর দিতে হবে। একজন অভিজ্ঞ শিক্ষককে এই কাজটি করতে হবে এবং আমার ধারণা এটা অত্যন্ত উৎপাদনশীল হবে আমরা যদি এই কাজটি করতে পারি। প্রত্যেকটা স্কুল কলেজ জানবে যে বিভিন্ন বিষয়ের পাঠদান 8টার থেকে কখন, 8টার থেকে 40 কী বিষয়ে পাঠদান হবে, সব কিছুতে যে জানে। শিক্ষকের নেতৃত্বে টিভি কক্ষে ছাত্ররা এগুলো সব শুনতে পারে, জানতে পারে। ওরা কিন্তু মোরাল বুস্ট আপ হবে। আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের স্যারের বক্তৃতা শুনলাম, আমি নটরডেম কলেজের স্যারের বক্তৃতা শুনলাম, ঢাকা কলেজের শিক্ষকের বক্তৃতা শুনলাম, তাই না? এটা মেন্টাল বুস্ট আপ হবে। আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমরা এরকম অভিজ্ঞ দক্ষ শিক্ষক দিতে পারি না, সুতরাং তাদের কিন্তু একটা সুযোগ। সেটা একটা প্রস্তাব থাকলো যাতে এই করোনাকালীন নয়, সবসময় কিন্তু আমরা এটা করতে পারি। তবে উপযুক্ত শিক্ষক হতে হবে, সেই শিক্ষককে যাতে তার ছাত্র এবং শিক্ষকের উভয় ভূমিকা তাকে অবতীর্ণ হতে হবে। জনাব ফজলুল, আপনার কাছ থেকে তো আমরা অনেক কথা শুনবার জন্য আমাদের দর্শকরা হয়তো আজকে আগ্রহী বসে আছে। এই যে করোনাকালীন সময়ে আমাদের এই শিক্ষা ব্যবস্থার যে একটা ভেঙে পড়েছে, এটি কোনো অভিযোগও নয়, কোনো অনুযোগও নয়, এটি সারা পৃথিবীতেই ঘটেছে যে ভেঙে পড়েছে। সেই অবস্থাটাকে উত্তরণ ঘটাবার জন্য আপনাদের কি কোনো কমিটি গঠিত হয়েছে কিনা, আপনারা কি কোনো বিচার বিশ্লেষণ, কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, কিভাবে আমরা এই শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের যাতে কোনোভাবেই বিনষ্ট না হয়ে যায়, শিক্ষার্থীরা যাতে তাদের শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে যেতে পারে, কোনো পরিকল্পনা বা কোনো কিছু আপনাদের ভবিষ্যতে কোনো প্ল্যানের মধ্যে আছে কিনা? ধন্যবাদ আপনাকে। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আপনি জানেন যে 17 মার্চ থেকে আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমরা শিক্ষকদের মাধ্যমে, গার্জিয়ানদের মাধ্যমে শিক্ষার্থীদের আমাদের একটা নিবিড় যোগাযোগ রয়েছে। প্রথম থেকে আমরা বলে আসছি যে তারা যেন সুস্থ থাকে, তারা যেন আনন্দ থাকে, তাদেরকে নানানভাবে উদ্বুদ্ধ করার জন্য, শিক্ষার্থীদের প্রতি যত্ন নেওয়ার জন্য শিক্ষকদের মাধ্যমে আমরা গার্জিয়ানদের, যারা অভিভাবক আছেন, তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করছি। আপনি ঠিকই বলেছেন যে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক না হলে আমাদের এই বন্ধের সময় আরও বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা প্ল্যান করছি, আমাদের কাজ শুরু হয়ে গেছে যে যখন স্কুল খোলা হবে, রিওপেনিংয়ের সময় আমরা কী ব্যবস্থা নেব, আর এই যে আমাদের ক্ষতিটা হলো, এই ক্ষতিটা আমরা কিভাবে পুষিয়ে নেব। আপনি জানেন যে একটু আগে আপনি উল্লেখ করেছেন যে আমরা 7 এপ্রিল থেকে সংসদ বাংলাদেশ টেলিভিশনে ভিডিও বা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে আমরা ক্লাস সম্প্রচার করছি। সকলের কাছে টেলিভিশন নাই, এই সীমাবদ্ধতা কিন্তু আমাদের রয়েছে। এই ক্লাসগুলি আমরা ইউটিউবেও দিয়ে রাখছি, আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানে গেলে পায়, যেন শিক্ষার্থীরা পড়েও। তো সেক্ষেত্রে যাদের ইন্টারনেট ফেসিলিটিস আছে তারা হয়তো এটা ইউজ করতে পারে। পাশাপাশি যদি এই সময়টা আরও লম্বা হয়, আপনি জেনে থাকবেন যে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগ মিলে এর সহায়তায় আমরা একটা ইউনিক প্ল্যাটফর্ম করতেছি, যেটা ইউনিক প্ল্যাটফর্ম ফর দ্য এডুকেশন, নামটা হয়তো পরে জানা যাবে। সেখানে এই যে করোনাকালে যে মানুষ যে ফোন করে স্বাস্থ্যসেবা পায়, এই ফোন একটি নির্দিষ্ট ফোন নাম্বার থেকে শিশুরা, শিক্ষার্থীরা তাদের প্রশ্নের উত্তর পেতে পারবে বিনা পয়সায়। হয়তো সে 5 মিনিট কথা বলতে পারবে তার পছন্দসই শিক্ষকের সঙ্গে। সেখানে শিক্ষকদের ডাটাবেস থাকবে। বিনা পয়সা বলতে সেবাটা দিবেন বিনা পয়সা, ফোন কলের পয়সা তো উঠবে না, ফোন কলের কোনো পয়সা হবে না।
আচ্ছা আচ্ছা বিনা পয়সা একটা নির্দিষ্ট সময় থাকবে যে সে নিজে তার একটা প্রশ্ন, একটা অনুশীলন, একটা বিষয় সে জানতে চায়, কোন টিচারের কাছে জানতে চায়, সে সেখানে ফোন করে সে জানতে পারবে। স্বাস্থ্যসেবা আমরা এখন যেভাবে দিচ্ছি এরকম হটলাইন নাম্বার থাকবে, হটলাইন নাম্বার থাকবে, একটা নাম্বার থেকে তারা যেন এটার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে বাংলাদেশে গতানুগতিক সনাতনী রেডিও না থাকলেও প্রত্যেকটা ফিচার টেলিফোনে কিন্তু রেডিও অপশান আছে। তো আমরা রেডিও কন্টেন্ট করে যদি আমরা রেডিওর মাধ্যমে একটি নির্দিষ্ট সময় করে ব্যবস্থা নিতে পারি, সম্প্রচার করতে পারি, তাহলে ওই যে শিশুরা হার্ড টু রিচ এরিয়া আছে, আন্ডার প্রিভিলেজ আছে, যারা আমার টেলিভিশনের কাছে নাই, তাদের কাছেও আমরা আমাদের এই পার্টটা নিয়ে যেতে পারবো। সেই সংখ্যাটা হয়তো 100% হবে না, কিন্তু হবে। এই বিষয়গুলি মাথায় রেখে আমরা যেমন সাময়িকভাবে কাজ করছি, আর রিকভারি কীভাবে আমরা করব সেটাও আমরা প্ল্যান তৈরি করছি। রিকভারি প্রথমেই আসবে যে স্কুলগুলি আমি যখন খুলবো, রিওপেন হবে, তখন কেমন হবে, এটা পরিষ্কার পরিচ্ছন্নতার, হাইজিনিক, শিক্ষার্থীদের হাইজিনিকের ব্যাপার আছে, স্বাস্থ্যের ব্যাপার আছে, তাদের গার্জিয়ানদের সচেতনতার দরকার আছে, শিক্ষকদের কিন্তু সচেতনতার দরকার আছে। অনেকেই মনস্তাত্ত্বিকভাবেও একটা বিষয় আছে এখানে। সব কিছু মিলিয়েই আমরা শিক্ষার্থীদের ওরকম করে একটা গাইডলাইন তৈরি করে আমরা তাদেরকে বিদ্যালয়ে নিয়ে আসবো। আমি একটুখানি কাকবাস স্যার আপনার কাছে যদি আসি, যেটি বললেন যে যারা ইনফর্মাল এডুকেশনের সাথে আছে, যারা প্রান্তিক শিক্ষার্থীরা যারা রয়েছে, সুবিধাবঞ্চিত শিক্ষার্থী যারা রয়েছে, তাদের জন্য রেডিও কন্টেন্ট দিয়ে যদি তাদেরকে পৌঁছানো যায় সেটি হচ্ছে। কিন্তু আমরা পত্রপত্রিকায় যেটি দেখলাম সেটি হচ্ছে যে ঘরে বসে যে অনলাইন শিক্ষা কার্যক্রম সেখানে কিন্তু হিট করছে না, অ্যাড্রেস করছে না শিক্ষার্থীরা। তো এতে কি মনে হয় কি, যতক্ষণে অ্যাড্রেস করার কথা, এতে কি মনে হয় কি শিক্ষার্থীরা বা অভিভাবকরা এই পদ্ধতিতে অতখানি তারা বুঝতে পারছে না বা গ্রহণ করছে না, বা তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা হয়নি, এটা এই সময়ের মধ্যে এটা ছাড়ার কোনো বিকল্প উপায় নাই? আমার ধারণা এই তাদেরকে সজাগ করা, সে সজাগ করবেন, কারণ কিছু কর্মসূচি তো অলরেডি হাতে নেওয়া হয়েছে, এবং যখন আমরা বুঝতে পারবো যে অভিভাবকরা এগুলো খুব সিরিয়াসলি নিচ্ছে না, নিশ্চয়ই আরও কিছু উদ্যোগ গ্রহণ করা হবে যাতে তারা সিরিয়াসলি নেয়। আমাদের এটা মনে রাখতে হবে যে এই করোনা আমরা তো নিশ্চিত না কতদিন থাকবে। ভ্যাকসিন তৈরির ব্যাপারে এখনও ঠিক ওইভাবে হয়নি। কেমন ভ্যাকসিন আসার আগ পর্যন্ত আমরা তো বলতে পারি না, আমাদের হয়তো এরকম অবস্থায় থাকতে হবে, এবং এইরকম অবস্থায় যে শুধু সেপ্টেম্বর পর্যন্ত থাকতে হবে সেটাও আমরা কিন্তু নিশ্চিত না। আমাদের যে জনবহুল দেশ, যে জনঘনত্ব, অন্যান্য দেশে সুইডেনের জনঘনত্ব খুবই কম, কিন্তু আমাদের তো সাংঘাতিক জনঘনত্ব। সুতরাং আমাদেরকে অবশ্যই কাজটা একটু ব্যাকফিটেই করতে হবে। খোদ নিউ ইয়র্ক শহরে হাসপাতালে স্থান নাই, এত রোগী। আমাদের কি অবস্থা? আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তো এত ভালো নয়, আমরা তো সেটা জানি। সুতরাং ওই হাসপাতাল পর্যন্ত আমাদের যাওয়া যাবেই না। আমাদের আগেই এটাকে প্রতিরোধ এটা করতে হবে। তবে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলে এমন হতে পারে, এটা যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে সেখানেও আমাদের একটা পরিকল্পনা থাকতে হবে। আমরা তখন কি করব, কিভাবে চলব। 1 বছর সময় যদি আমাদেরকে অপেক্ষা করতে হয় তাহলে আমরা কি করব, সেই প্ল্যানটাও, পরিকল্পনাটাও আমাদের এখন রাখতে হবে। যেটা সেপ্টেম্বরেই চলে যাবে, আমরা চাই খুব দ্রুতই চলে যাক। হ্যাঁ, সেপ্টেম্বর চলে গেল, যেন ফসিলা যেটি বলেন সেটা হচ্ছে তারপরও তো একটা মানসিক প্রস্তুতির ব্যাপার আছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে সেখানে প্রপারলি স্যানিটাইজ করতে হবে, জীবাণুমুক্ত করতে হবে। সুতরাং 1 বছর সময়কাল হয়তো বা আমাদের লেগে যেতেই পারে। সেখানেও একটা পরিকল্পনা আমার মনে হয় সেটা থাকতে হবে। এবং আমি আবার যেটা বললাম যে আমাদের যেগুলো অত্যন্ত উৎপাদনশীল পদ্ধতি, সেই পদ্ধতিতে কোনো না কোনো সময় আমাদের আসলে আসতে হবে। আমরা এখনই জানি যে পত্রিকাটা আমরা পড়ি হলো আমাদের মোবাইলে, পরিবর্তন হচ্ছে না, খুব পরিবর্তন হচ্ছে। আমরা মোবাইলে অনেক কাজই এখন করছি। এমন হতে পারে যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাও অনেকাংশে অনলাইন করতে হবে। আজ থেকে 10-15 বছর আগের কথা ভাবেন, যখন বাংলাদেশে আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, তখন যদি আমরা টিভি টেকনোলজি ব্যবহার করতাম কিংবা অন্যান্য টেকনোলজি ব্যবহার করতাম, তাহলে আমাদের ছাত্রদের মাসের পর মাস বসে থাকতে হতো না, তাই না? এখন অত্যন্ত সৌভাগ্যের বিষয়, গত 7-8 বৎসর এই ধরনের ঘটনা ঘটছে না।
কিন্তু একসময় তো এগুলো অনেকদিন তখনই ঘটেছে, যদি আমরা সেই জিনিসটাকে তখন মাথায় থেকেই রাখতাম, আমাদের এটা তাহলে এখন মাথায় রাখা করোনা কালে উচিত এসে ছিল। আমরা কিন্তু সেটাকে সেই খুব সার্ভিসটা প্রোভাইড সহজে করতে আমরা পারতাম। সেটাকে ব্যবহার করতে পারতাম। জি 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 নিশ্চয়ই। আমি একটু জানা ফসিল আপনার কাছে একটু আসি যে 20 লাখ এসএসসি পরীক্ষার্থী ফলাফলের অপেক্ষায়, 13 লাখ এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে বসার অপেক্ষায় ছিল, যারা 1 এপ্রিল হবার কথা ছিল। তো এই যে এদের ভবিষ্যৎটা কি? আমি মনে করি যে সংখ্যার কিছু নাই, কারণ সকলের জন্যই সেম। এরকম না যে একটা গ্রুপ এগিয়ে গেছে আর একটা গ্রুপ পিছিয়ে পড়ছে, বিষয়টা এরকম না। এই সিচুয়েশনে তো আপনার নিজেকে সেফ রাখা, নিজেকে নিরাপদ রাখাটাই সবচেয়ে বড়। পরীক্ষা নিশ্চয়ই কোনো না কোনো এক সময় যখন পরিবেশ স্বাভাবিক হবে, মাননীয় শিক্ষামন্ত্রীও বলেছেন যে পরিবেশ স্বাভাবিক হলে একটা নির্দিষ্ট সুযোগ, একটা মানে যুক্তিসঙ্গত সময় দিয়ে তারপরে পরীক্ষার রুটিনটা করা হবে। আমার মনে হয় যে আমি শিক্ষার্থীদের বলবো যে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু না, তার পড়াশোনাটা সে বাসায় বসে বসে একটু চালিয়ে যাবে। এবং গার্জিয়ান যারা আছেন, অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তারা যেন অনেক যারা খুব ব্যস্ত জীবন, তাদের ছেলে মেয়েদের সাথে সময় কাটানোর সুযোগটা আসলে কিন্তু কমই থাকে। এখন কিন্তু সেই সুযোগটা এসছে, কারণ প্রত্যেকটা দুর্যোগ থেকেও কিন্তু অপরচুনিটি আসে। আর আপনি প্রথম স্যারের সাথে যেটা বলেছিলেন সেটা হলো যে শিক্ষার্থীদের আমরা কতটুকু ইনভলভ করতে পারছি। আপনি জানবেন যে আমাদের প্রত্যেকটা শিশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ে 1,40,00,000 শিশুর বাবা মার টেলিফোন নাম্বার কিন্তু আমাদের কাছে আছে। এবং আমরা শিক্ষকদের ভাগ করে দিয়েছি, শিক্ষকরা তারা দায়িত্ব বন্টন করে নিচ্ছে। প্রতিদিনই তারা কোন দিন কোন ক্লাস হবে এটা যেমন জানাচ্ছে, আমরা যেমন অন্য মাধ্যমে জানাচ্ছি, শিক্ষকরা কিন্তু গার্জিয়ানদের সাথে জানাচ্ছে কখন ক্লাস হচ্ছে, কী ক্লাস হচ্ছে, বাড়ির কাজটা কি দিচ্ছে, বাড়ির কাজের প্রতি তারা মনোযোগী হচ্ছে কিনা, সব কিছু বিষয়ে কিন্তু প্রতিদিনই আমাদের শিক্ষকদের মাধ্যমে আমাদের এটাকে মনিটর করা হয়েছে। সুতরাং আমরা মনে করি যাদের কাছে টেলিভিশন আছে তারা সবাই আমাদের এই ক্লাসগুলি দেখছে, এবং অনেক শিক্ষার্থীরা তারা কথাও বলছে, মন্তব্য করতেছে, অনেক ক্ষেত্রে ভালো দিক আছে। আমি যেটা আরেকটা জিনিস বলতে যেটা বললাম যে অপরচুনিটি আসে, স্যার বলেছেন যে হ্যাঁ আমরা এখান থেকে কিন্তু আমরা প্ল্যান করছি যে এই ধরনের ডিজিটাল ক্লাস, ডিজিটাল কন্টেন্ট আমরা কেনই এখন তৈরি করতে গেলাম। এটা সারা বছরের জন্য, আমার সারা বছরের যা ক্লাস হবে, ধরে নিলাম যে 1000 ক্লাস হবে, 800 ক্লাস হবে পুরা প্রাথমিক শিক্ষার, প্রি প্রাইমারি থেকে একদম 5 পর্যন্ত, তাহলে সবগুলি ক্লাসই আমি কেন বেস্ট টিচারদের দিয়ে তাদেরকে ট্রেন করে সুন্দরভাবে ডিজিটাল কন্টেন্ট করে আমি একটা পোর্টালে রেখে দেব না? তাহলে তো যে কোনো সময় একজন শিক্ষার্থী তার টিচারের চাইতে আরেকজন টিচারের ক্লাসটাও সে দেখতে পারে, যেখানে খুব ভালো হচ্ছে। একজন শিক্ষার্থী হয়তো মিস করলো একটা ক্লাস, সেটা দেখতে পারবো। সুতরাং সেদিকেও আমরা যাচ্ছি। আপনি জানেন যে আমরা একটা চমৎকার সময়ে এসছি। শিক্ষার কথা যদি আপনি বলেন, বাংলাদেশের সকল দিক থেকে আপনি যদি 2009 সন থেকে 2020 পর্যন্ত দেখেন, আপনার এনরোলমেন্ট বেড়েছে, ছেলে মেয়ের যে অনুপাত, এটা বহু আগেই 12-13 সনে আমরা এটা অর্জন করেছি, যেটা এমডিজিতে ছিল। ড্রপ আউট কমেছে, ড্রপ আউট 9 সনে যেখানে ছিল প্রাইমারিতে 49%, এখন এটা 17%, এনরোলমেন্ট 98%, ছেলে মেয়ের সংখ্যা সমান। সুতরাং এই যে অর্জনগুলি, এটা আপনি জানেন যে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতাকে, যিনি শিক্ষাকে সবচেয়ে, উনি শুধু দেশ দেননি, শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। উনি 70-এর নির্বাচনে শিক্ষা কি করবেন, কত জিডিপির কত ভাগ উনি ব্যয় করবেন, এটা উনি বলেছিলেন। উনি 73 সনে স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশে উনি 36,000 প্রায় 37,000 স্কুল উনি জাতীয়করণ করেছিলেন। ওনারই সুযোগ কোনো মাননীয় প্রধানমন্ত্রী 13 সনে আবার প্রায় 27,000 স্কুলকে উনি জাতীয়করণ করেছেন। এই যে শিক্ষার প্রতি শিক্ষায় বৃত্তি দেওয়া হচ্ছে, 104টি উপজেলা যেখানে শিশুদের প্রোটিন, দারিদ্র পীড়িত এলাকা যেগুলি, সেখানে প্রোটিন সমৃদ্ধ বিস্কিট দেওয়া হচ্ছে, স্কুল ফিডিং কার্যক্রম চলছে। সকল 1,37,00,000 ছেলে মেয়ে আমার বৃত্তি পায়। হ্যাঁ, স্টাইপেন্ড প্রকল্প, মানে প্রত্যেকই পৃথিবীতে অনেক দেশ আছে যারা বলে যে তোমরা এই 35 কোটি বই কেমনে ছাপিয়ে কেমনে একদিনে বিতরণ করো, জাদুর কাঠি মনে হয় যে। তো সবকিছু মিলে আমরা একটা চমৎকার সময়ে আমরা এসেছি। আমরা মনে করি যে করোনা ভাইরাসের এই পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, আমরা যে রেজিলিয়েন্স নেশন হিসাবে আমরা আবার দাঁড়িয়ে আসবো, আমরা আবার আমাদের। সেক্ষেত্রে আপনার কাছে কি এই শঙ্কা হয় কিনা যে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে
আমাদের শিক্ষার্থী ঝরে পড়ার কোনো সংখ্যার কোনো পরিসংখ্যান আমাদের কাছে আছে কিনা, ঝরে পড়তে পারে কিনা? হ্যাঁ, এটা একটা থ্রেট থাকবে, এটাও কিন্তু আমরা মাথায় রাখছে, জোরে পড়া যাবে কিনা, নিউট্রিশনের বিষয়গুলি আছে, ট্রমাটিক যেটা বাচ্চাদের মধ্যে আতঙ্কের বিষয়গুলি কাজ করবে কিনা, যেগুলি হার্ড টু রিচ এরিয়াতে আছে, আন্ডার প্রিভিলেজ এরিয়া আছে, বাংলাদেশটা তো নানান ধরনের, তো সেগুলির প্রতি আমাদের অবশ্যই দৃষ্টি থাকবে এবং দৃষ্টি রেখে আমাদেরকে প্ল্যান করতে হবে এবং পদক্ষেপ নিতে হবে, যেন আমরা যে অর্জনগুলি করেছিলাম, যে যুগান্তকারী অর্জন শিক্ষায়, এগুলি যেন কোনো রকমই পিছনে না যায়। আমরা সকল ধরনের বিষয়কে বিবেচনা করেই কিন্তু আমরা প্ল্যান করছি। জি, প্রফেসর কাকাবাদ, একটা বিষয় দেখেন, আমরা দেখি যে আমাদের ডাক্তার সাহেবরা বা অনেক গবেষকরা কিন্তু আমাদের ইউটিউবে একটা অপারেশনকে কিন্তু ভালো করে দেখে নিজের গবেষণা করে, গবেষণা পরে নিজে আবার নতুন বই পড়ে কিন্তু নিজে চিন্তা করে যে এই অপারেশনটা কিভাবে সাকসেসফুলি করা যায়, ইউটিউবে কিন্তু সেটা দেওয়া থাকে। তো আমরা কি এই করোনাকালীন এই সময়ের মধ্যে আমরা কি এই মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা করতে পারি না, যেটি জনাব ফসিউল্লাহ বললেন, যে একজন সিনিয়র শিক্ষক, যেমন আপনি বইয়ের থেকে সাবেক হয়ে গিয়েছেন, কিন্তু একজন শিক্ষকের সাবেক হবার কোনো জায়গা নেই যতক্ষণ তার নিঃশ্বাস আছে। আমরা এরকম যারা আমরা যদি বলি যে আমাদের ব্র্যান্ডেড শিক্ষক, যারা ব্র্যান্ডিং যারা করেছে দেশকে শিক্ষা ব্যবস্থায়, সেই শিক্ষকদেরকে দিয়ে আমরা কি প্রত্যেকটি, যেমন আমাদের গণিতের, ইংরেজির, অষ্টম শ্রেণীর, নবম শ্রেণীর, যেটা জনাব ফসিউল্লাহ বললেন, যে আমরা সেটাকে আমাদের একটা পোর্টাল করে রেখে দিতে পারি। যেমন আপনি আপনার যে সাবজেক্টে পড়ান, সেই সাবজেক্টটা যদি আপনি তো মুখস্থই বলতে পারেন, ক খ গ ঘর মতো আপনি বলতে পারেন, তাল তমালাকা বাঁকা মেঠো পদ উচ্ছল নদ নদী পদ্মা পলাশ, আপনার কাছে সেটি মুখস্থ। আমরা এটি করবার জন্য সরকারের কোনো ফান্ড বা সরকারের এই ধরনের কোনো চিন্তা ভাবনা করা দরকার আছে কিনা, আপনি কীভাবে দেখেন বিষয়? আমরা অবশ্যই করতে পারি। পৃথিবীর খুবই দামি দামি বিশ্ববিদ্যালয় যেমন MIT, স্ট্যানফোর্ড, এরা কিন্তু এরকম ওয়েবে এগুলো রেখে দিয়েছে না, ওপেন কোর্সওয়্যার, এবং ওইগুলো আমাদের ছাত্ররাও কিন্তু ওগুলো দেখে শিখতে পারে। তা আমরা আমাদের দেশে যে সিলেবাস বিভিন্ন স্কুল কলেজে আছে, সেই সিলেবাস অনুযায়ী আমরা পাঠ তৈরি করতে পারি। অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক দিয়ে সেই পাঠটা আমরা যদি তৈরি করি, ছাত্ররা যে কোনো সময় সেই পাঠ থেকে উপকৃত হতে পারে। আমরা জানি আমাদের এত স্কুল কলেজ এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমরা খুব অভিজ্ঞ দক্ষ শিক্ষক দিতে পারি না। হঠাৎ করে এটা কিন্তু করতেও আমরা পারবো না। কিন্তু এই রকম যদি আমরা একটা পরিকল্পনা করি, অত্যন্ত ভালো শিক্ষক দিয়ে পাঠ তৈরি করে, সেটা টিভি হোক কিংবা ইউটিউব হোক, সেখানে যদি আমরা রাখতে পারি, সারা দেশের ছেলেরা উপকৃত হতে পারে এবং তাদের মোরাল আপলিফটিং হবে। যে আমি ঢাকা কলেজের শিক্ষকের পাঠদান শুনলাম, আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষকের পাঠদান শুনলাম, আমাদের এই সুযোগটা নিতে হবে। এবং আমি অনুরোধ করব ফসিউল্লাহ সাহেবকে, উনি বিষয়গুলো নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন এমত অবস্থা, এগুলো করে আমাদের প্রোডাক্টিভিটি যাতে আমরা বাড়াতে পারি। আমাদের জনসংখ্যা অনেক, আমাদের ছাত্র সংখ্যা অনেক, আমরা প্রত্যেক স্কুলে হঠাৎ করে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক দিতে পারবো না আমরা। কিন্তু এইভাবে যদি আমরা করতে পারি, শিক্ষকদের জন্য কিন্তু তাদের জন্য অনুকরণীয় এইভাবে পড়ায়। যেমন আমরা যেমন শিক্ষকদের একটা বলি, শিক্ষকদের অনেক সময় প্রশিক্ষণের কথা বলি, আমরা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কিন্তু আমাদের ইউটিউবে বা একটা পোর্টালে সেটা রাখতে পারি, যে আপনি বাংলাটা কিভাবে পড়াবেন, আপনি ইংরেজিটা কিভাবে পড়াবেন। শিক্ষকদের জন্য কিন্তু আরেকটু হাই রেঞ্জের একটা প্রশিক্ষণ পদ্ধতি কিন্তু আমরা রাখতে পারি। আমি যদি অত্যন্ত অভিজ্ঞ দক্ষ শিক্ষকের পাঠদান শুনতে পারি, তাহলে আমি তখন বুঝতে পারবো আচ্ছা এইভাবে পড়াতে হয়। আমরা এতগুলি কথা বললাম, সেখানে আমাদের একটা বাজেটের প্রয়োজন, অর্থায়নের প্রয়োজন। আমরা কি শিক্ষাক্ষেত্রে সেই কার্যক্রমগুলি করার জন্য অর্থায়ন করবার জন্য কি আমরা পারবো? হ্যাঁ, অর্থায়ন তো প্রতি বছরই বাড়ছে। হয়তো আমরা যেভাবে কাঙ্ক্ষিত মনে করছি যে আরও বাড়ানো উচিত, সেটা হয়তো ক্রমান্বয়ে বাড়ছে। আমরা এখন যেটা করছি, আমরা এই পুরো ব্যবস্থাটাকে, এই যে করোনা পরিস্থিতিকে বিবেচনায় রেখে আমরা শর্ট টার্ম কিছু অ্যাক্টিভিটিস প্ল্যান আমরা করছি, মিডিয়াম টার্ম আর একটা হলো লং টার্মে আমরা কি করব সেটা করছি। এবং সেখানে আমাদের যে রিসোর্স আছে, সেই রিসোর্সগুলিকে সেখানে আমরা অ্যালোকেট করে আমরা প্ল্যানগুলি করছি। প্রথমেই কাজ হবে যে আপনি যে কথাগুলি বললেন, আলোচনায় যে বিষয়গুলি আসছে, যে শিশুরা যেন কোনো ক্রমেই জোরে পড়ে না যায়, কেউ যেন পিছনে না পড়ে। এসডিজির যে মূল কথা, কেউ পিছনে থাকবে না, সেটাকে মাথায় রেখে আমরা 6 মাসের মধ্যে একটা প্ল্যান করে শিশুদেরকে আমরা স্কুলে নিয়ে আসব। আপনি জানেন যে ইতিমধ্যে সমাপনী
পরীক্ষা আসবে, বার্ষিক পরীক্ষা আসবে। ইতিমধ্যে আমাদের প্রথম সাময়িক পরীক্ষাটা আমাদের মিস হয়েছে। আমাদের এই পর্যন্ত আমাদের 16 দিনের শ্রেণী ক্লাস আমাদের নষ্ট হয়েছে বা আমরা ক্ষতি হয়েছে। এটা হয়তো আমরা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এই সবগুলো বিষয়কে কেন্দ্র করে একটা শর্ট টার্ম প্ল্যান হবে, মিডিয়াম টার্ম হবে, হাইজিনিক এর ব্যাপারগুলি, স্বাস্থ্যের ব্যাপারগুলি কিন্তু সবচেয়ে অগ্রাধিকার হবে। প্রতিষ্ঠানে হাত ধোয়ার পরিবেশটা থাকবে না, শিশুরা কখন হাত ধুবে, কতক্ষণ পরে পরে ধুইতে হবে, তার আর কোনো প্রিভেন্টিভ কিছু থাকবে কিনা। এবং আমরা একটা গাইডলাইনও তৈরি করছি যে স্কুলটা যখন ওপেন হবে তখন কীভাবে শিক্ষকদের প্রিপারেশনের প্রয়োজন আছে, গার্জিয়ানের দরকার আছে, কমিউনিটিকে ইনভলভ করার দরকার আছে। শিশুরা যেন আগের মতোই এই করোনার আগের পরিস্থিতিতে আনন্দের সাথে সে যেন আসে। যদি আমরা একটুখানি আসি, সেটি হচ্ছে যে যদি আল্লাহ না খায় সেপ্টেম্বর পরে আমাদের বাড়াতে হয়, নভেম্বর ডিসেম্বর হয়ে যায়, তারা যারা বার্ষিক পরীক্ষা দিয়ে শ্রেণী পরিবর্তন করবার কথা, প্রক্রিয়া যাওয়ার কথা, তাদের ব্যাপারে আপনারা কি প্ল্যান করছেন? আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি আমরা স্বাভাবিক অবস্থায় চলে আসব। আর এই পুরো বিষয়টা আমরা বিশেষজ্ঞদের সাথে কিন্তু আলোচনা করতে হবে, যে তাদের সাথে সকলের মতামত নিয়ে আমরা প্ল্যানটা করব যে আমরা যদি বার্ষিক পরীক্ষা নেই, যদি পরিবেশ স্বাভাবিক হয়, কতটুকু সিলেবাসের উপরে নেব, সিলেবাসটি শর্ট করব কিনা। আর যদি আর বেশি মিস না হয় তাহলে তো এইটাকে রিকভার করে ক্লাসগুলি আবার কীভাবে, হয়তো কোথাও শ্রেণী ঘন্টা বাড়াবো, কোথাও হয়তো ছুটি থাকলে ছুটিটা একটু কমিয়ে আনবো। এই সব কিছু টিচার সমন্বয় করে এটাকে কিভাবে। আমরা আরেকটা জিনিস চিন্তা করছি যে টিচারদের যে ট্রেনিং দিই আমরা, সাবজেক্ট পে ট্রেনিংগুলি, এই ট্রেনিংগুলি আমরা অনলাইনে দিব, যেখানে শিক্ষককে আমার ক্লাস ছেড়ে আবার ওই ট্রেনিংয়ের জন্য যেতে না হয়। সেই প্ল্যানটা আমরা করছি যে টিচারদেরও আমরা স্কুল থেকে যেন না আনতে হয় বারবার, এটা আমরা একটু চিন্তা করে আমরা সেভাবে কাজ করছি। আমরা যে কথা কেউ বলেনি এই অনুষ্ঠানের মধ্য থেকে আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই করোনাকালীন সময় তারা কি করবে যদি আপনি একটু মন্তব্যটুকু করেন। আমাদের জীবনের গতি বেড়েছে, এখন আমাদের অভিভাবকেরা তাদের জীবিকার জন্য লম্বা সময় বাসার বাইরে থাকেন এবং অনেক সময় দেখা যায় যে সন্তানদের সাথে তাদের যোগাযোগ বেশ একটু কম। করোনাকালে আমরা ব্লেসিংস ইন ডিসগাইজ হিসেবে ধরতে পারি। এখন কিন্তু তারা সন্তানের কাছে থাকতে পারছেন, সন্তানকে নানাভাবে উপদেশ, আনন্দের সাথে তাদের সাথে মেলামেশা করা, ভালো মন্দ বোঝানো, যে দায়িত্বটা আমাদের সবারই করা উচিত, দুর্ভাগ্যজনকভাবে জীবিকার জন্য আমরা অনেক সময় এটা করতে পারি না। তো এখন কিন্তু সেই চমৎকার সময়, ছাত্র, শিক্ষার্থী, অভিভাবক সবাই মিলে আরও চমৎকার গতিতে যাবে। আমি প্রফেসর যেটি বলছিলেন যে প্রফেসর কায়কোবাদ, সেটি হচ্ছে যে শেষে আপনি কি অভিভাবকদের উদ্দেশ্যে বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি এই করোনাকালে তাদের করণীয় নিয়ে কিছু বলবার আছে কিনা? হ্যাঁ, আমি প্রিয় শিক্ষার্থীদের বলবো যে তারা যেন ঘরে থাকে, নিরাপদে থাকে, স্বাস্থ্যবিধি মেনে চলে, আনন্দে থাকে। আর যে আমরা যে পড়াশোনা দিচ্ছি, টিচাররা যেটা দিচ্ছে, সংসদ টেলিভিশনে যেটা দেয়া হচ্ছে, এই ব্যাপারে তারা যেন একটু মনোযোগী থাকে। সম্মানিত অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, বা এই শিশুদের প্রতি ওনারা যত্নশীল থাকে, আদর করেন, এই তো সুযোগ। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করে তো আমার সময় নষ্ট করে লাভ নাই। আমাদের আজকের যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে করোনায় এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করবার জন্য প্রফেসর কায়কোবাদ এবং একই সাথে আমাদের সম্মানিত জনাব ফয়সুল্লাহ সাহেব, আপনার দুজনকে ধন্যবাদ জানাই আমাদের যুক্ত হয়ে থাকবার জন্য। প্রিয় দর্শক যারা আমাদের টেলিভিশনে রয়েছেন, আজকে আমরা করোনায় যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললাম, সেখানে একটি কথা স্পষ্টত হয়েছে যে করোনার চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে আমাদের হতাশ হলে চলবে না। আমাদের অভিভাবকরা, আমাদের শিক্ষকরা সকলে মিলে যদি আমাদের শিক্ষার্থীদেরকে এখন যে যার অবস্থান থেকে, কেউ বাসায় পড়ে, কেউ অনলাইনে, আমরা পাঠদান পদ্ধতি অব্যাহত রাখবো। যদি কোনো কারণে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান সেপ্টেম্বর পরে খোলা না হয়, তারপরেও সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে কিভাবে তাদের সিলেবাস কমিয়ে নিয়ে এনে অথবা তাদেরকে কিভাবে তাদের পরবর্তী পরীক্ষার মাধ্যমে পরবর্তী ক্লাসে তাদেরকে উত্তীর্ণ করা যায়, সব বিষয় নিয়ে কিন্তু বাস্তবমুখী পদক্ষেপ সরকারের চিন্তায়, বিচার বিবেচনার মধ্যে রয়েছে। আমরা কেউ হতাশ হলে চলবে না। এই চ্যালেঞ্জ মোকাবেলা করলে করোনা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা সবাই মিলে যে কথা কেউ বলেন অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। খোদা হাফেজ।